উচ্চ শব্দে ডাকতে ডাকতে বাথরুম থেকে অর্ধভেজা শরীরে বেরিয়ে এলো কুয়াশা। কারণ সে শ্যাম্পু করতে গিয়ে তার শ্যাম্পুর বোতল না পেয়ে মেজাজ তার সপ্তম আসমানে। গত সপ্তাহে শ্যাম্পু কিনেছে সে, তার দিব্যি মনে আছে। আর এখন সেই শ্যাম্পুর বোতল নেই। এটা যে কে নিতে পারে তার বেশ ভালো করে জানা আছে সেটা। কুয়াশার আম্মু আজমিরা বেগম মেজাজ দ্বিগুণ চড়িয়ে রান্নাঘর থেকে খুন্তা হাতে করে বেরিয়ে এলেন। এসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। দুজা মানা করে সত্ত্বেও থামলেন না। এর মাঝে কুয়াশার আবার ডাকতে লাগলো, আম্মু, আমার শ্যাম্পুর বোতল নিয়েছে কে? তার বলার মাঝে আজমিরা বেগম মেয়ের দিকে তেড়ে এলেন। রাগের সাথে বললেন, এই তোকে এভাবে চেঁচাতে মানা করিনি আমি? এভাবে গলা উঁচিয়ে কথা বলতে বারণ করেছি কিনা বল। বলতে বলতে মেয়েকে মারতে যাচ্ছেন। এর মাঝে সেখানে তুষার ছুটে এলো। এসে ছোট আম্মুকে আটকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে ছোট আম্মু, কুসুকে মারছো কেন? তুই দেখিস না কিভাবে ষাঁড়ের মতন চেঁচায়? মেয়ে মানুষের গলায় এত জোর কেন হবে? সব সময় চেঁচাবে, ফাজিল কোথাকার। কিন্তু চেঁচাচ্ছে কি নিয়ে? এই বলে সে কুয়াশার দিকে তাকালো। তুষার আদুরি কণ্ঠে বলল, কুসু কি হয়েছে আমাকে বল। তুষারের কথা শুনে সে ঠোঁট ভেঙে কেঁদে দিল। নালিশ করলো ভাইয়ের কাছে, বলল, আমার নতুন শ্যাম্পুর বোতল নিয়ে গেছে ওই বনল। আমি গত সপ্তাহে কিনেছি মাত্র, এখন শ্যাম্পু করতে গিয়ে পাচ্ছি না। আমি কি দিয়ে শ্যাম্পু করব এখন? তুষার বোনের কাছে এসে সান্ত্বনা দিতে দিতে বলল, আচ্ছা কাঁদিস না, আমি বকে দেবো। আর এখন আমার বা তোর ভাবি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নে, আমি বিকেলে তোকে এনে দেবো। কুয়াশা বলল, না, তুমি ওকে আমার সামনে মারবে, তবেই আমি শান্তি পাবো। আচ্ছা মারবো, যা এখন গোসল করে নে, আমি তোর ভাবিকে দিয়ে শ্যাম্পু পাঠিয়ে দিচ্ছি। কুয়াশা সম্মতি দিয়ে বাথরুমে যেতে যেতে বলল, তোমার ছোট আম্মুকে নিয়ে যাও। এই মণ্ডলের মেয়ে আমাকে শুধু মারে, আমায় সার বলল, আমার দোষ খুঁজে সবসময়। ডাকবো না আমি আম্মু বলে তাকে। বলতে বলতে ধারাম করে দরজা বন্ধ করলো বাথরুমের। আজমিরা বেগম কটমট নজরে তাকিয়ে আছে, আর তুষার হাসছে মিটমিট করে। কুয়াশা এই বাড়ির একমাত্র মেয়ে। পুরো নাম কোহেলিকা কুয়াশা। বাবা নেই, 6 বছর আগে অ্যাক্সিডেন্ট ডেট করে গত হয়েছে। সবাই এই জন্য আরো আদর করে। এই বাড়ির ছোট ছেলে মেয়ে কুয়াশা। এই বাড়ির নাম মালিথা ভিলা। কুয়াশার বাবার নাম ছিল জাহিদ মালিথা। বড় চাচু জাকির মালিথা আর মেজ চাচু জাহিদ মালিথা। জাকির মালিথার 2 ছেলে, জাহিদ মালিথারও 2 ছেলে, আর জাহিন মালিথার 1 মেয়ে 1 ছেলে। কুয়াশার দাদুরও কোনো মেয়ে ছিল না, 3টাই ছেলে। বলতে গেলে মেয়ে নেই এই বংশে। এই জন্য ছোট ভাইয়ের একমাত্র মেয়েকে সবাই চোখের মনি করে রাখে। এজন্যই অতিরিক্ত জেদও বটে। আদরে আদরে বাদর হয়েছে আর কি। এদিকে দুপুরে বাইরে থেকে এসে আরামে ঘুমোচ্ছে কুয়াশা। ভাষায় যাকে বলে বুনুউল, তার নাম শিশির মালিথা। ল নিয়ে পড়াশুনো করছে সে। আজ শুক্রবার, ক্যাম্পাস বন্ধ থাকায় আরামে ঘুমোচ্ছে। ঘুমের মাঝে শরীরের উপর কিছু পড়ছে সে অনুভব করছে, কিন্তু ঘুমের ঘোরে সেটা ঠাউর করতে পারছে না ঠিক কি পড়ছে। আস্তে আস্তে শরীর থেকে উপরে উঠতে উঠতে মুখের উপর আসছে। যখন মুখের উপর পড়া শুরু করলো তখন সে ধরফড় করে এক লাফে উঠে পড়ল। সে উপর হয়ে ঘুমাচ্ছিল। তার আরামের ঘুম হারাম। উঠে মাথা এপাশ ওপাশ ঝাঁকিয়ে বুঝতে পারল পানির উৎস খুঁজতে সামনে তাকালো। দেখলো এক জগ পানি পুরোটাই ওর গায়ের উপর ঠেলে দিয়েছে কুয়াশা। বিছানা সহ সে ভিজে জুবুথুবু। মেজাজ সপ্তম আসমানে পৌঁছে গেল। শরীরের সম্পূর্ণ রাগ নিয়ে রাম ধমক দিয়ে উঠল, এই কুয়াশার বাচ্চা। কুয়াশা কিছুটা দমে গেল ধমকে, কিন্তু মুখে প্রকাশ করল না। সেও রাগের সাথে বলল, এই বনল, চোরের মায়ের বড় গলা দেখবি না একদম। এরই মাঝে বাড়ির প্রায় সদস্যই হাজির হলো শিশিরের বাজখাই কণ্ঠে। আর শিশির এদিকে আরো রেগে গেল ওকে তুই তুকারি করতে শুনে। তার 4 বছরের বড়, তার 4 বছরের বড়, আর তাকে তুই তুকারি করে, এটা সে কখনোই মানতে পারে না। সে এক লাফ দিয়ে নেমে যেই না কুয়াশার চুল ধরতে যাবে অমনি দৌড়ে বড় আম্মুর আঁচলের নিচে লুকিয়ে পড়ল। শিশিরের আম্মু জাকিয়া বেগম রাগ নিয়ে বললেন,
কি হয়েছে এখানে? এভাবে তেড়ে আসছিস কেন ওর দিকে? তুমি দেখছো না আম্মু, এই বেয়াদবটা আমাকে ভিজিয়ে কি করলো? হ্যাঁ, ঠিক করেছে। তুই ওর শ্যাম্পুর বোতল চুরি করেছিস কেন? আম্মু, তোমার ছেলেকে তুমি চোর বলছো? হ্যাঁ বলছি, কারণ তুই নিয়েছিস। আচ্ছা, আর ও যেমন নতুন টি শার্টটা নিয়ে নিয়েছে, তার বেলায়? ওর পছন্দ হয়েছে তাই নিয়েছে। শিশির মুখটা অসহায় করে দাঁড়িয়ে রইল। সে আর কি বলবে মাকে? ওর এমন লুক দেখে সেখানেই থাকা তুষারের বউ বৃষ্টি আর কুয়াশার জোরে শব্দ করে হেসে দিল। শিশির মৃদু রাগ নিয়ে বলল, ভাবি, দেবরজি, তোমার অবস্থা দেখে প্রচুর হাসি পাচ্ছে। দাঁড়াও, একটু এসে নেই। সবাই মিটিমিটি হাসছে, শুধু বৃষ্টি আর কুয়াশা উচ্চ শব্দে হাসছে। সে রাগ নিয়ে কটমট করতে করতে কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, আসছে আমি, তারপর তোর ক্লাস নিচ্ছে। কুয়াশা শাড়ির আঁচলের মাঝে থেকেই মুখ ভ্যাংচালো। আজমিরা বেগম এখানে থাকলে কুয়াশার খবর করে ছাড়তো, নেই বলে সাহসটা পেল। কুয়াশার ছোট ভাই হিমেল বলল, বুবু, ভাইকে এমনভাবে ভেজালে কেন? বেশ করেছি, দূর হয় এখান থেকে, ভাই কি চামচি। বলেই মুখ ছামটালো। কুয়াশার মেজো আম্মু আম্বিনা কুয়াশার কান চেপে ধরে বললেন, খুব পাজি হচ্ছিস দিন দিন দুটো। মেজো আম্মু, তোমাদের ছেলে দিন দিন চোর হচ্ছে। হেসে ফেলল সবাই। জাকিয়া বেগম বললেন, আজ আর এই মুখ হোস না। জিন্দেগিতেও না। এরা দুটো এরকমই, প্রায় সারা দিন রাত একে অন্যের নাজেহাল করতেই থাকে। কেউ কাউকে দু চোখেও দেখতে পারে না। চোখে বিষ একে অপরের সম্পর্কে যে তারা চাচাতো ভাই বোন সেটা মানে না। ও বলে তুই আমার কেউ না, তো ও বলে তুই আমার কেউ না। সারাদিন চুলোচুলি, এমনকি চুল ধরে মারামারিও করে। ঝগড়া লাগলেই শিশির কুয়াশার চুল ধরে, এই জন্য সে ঝগড়া করতে আসে চুল বেঁধে। আর এগুলো সেই ছোট থেকে হয়ে আসছে। বাড়ির প্রতিটা সদস্য বিরক্ত হতে হতে এখন সয়ে নিয়েছে, কারণ এদের এই যুদ্ধ ইহজীবনেও বোধহয় শেষ হবে না। সেই জন্য বাড়িতে সবাই ওদের নাম দিয়েছে বুড়ো ওল আর বাঘা তেঁতুল। কেউ কারো থেকে কম না, দুজনেই সমান তালে চলে। কেউ কাউকে সহ্য করতে পারে না। পারে না মানে একদমই পারে না, মানে যাচ্ছে তাই একটা অবস্থা। শত্রুরাও বোধহয় এমন করে না। শিশির কুয়াশাকে সহ্য করতে না পারার কারণ হচ্ছে এই বাড়িতে সকলের কাছে সে অতিরিক্ত আদরের, আর তার জিনিস সব সময় ভাগ বসায় বলে। সেটাও একদম ছোট থেকে। কুয়াশার ছোট থেকে সবার আদরে। কুয়াশার আগে শিশির ছিল সবার আদরের, সবার ছোট ভাই এবং ছেলে হবার কারণে যদিও এখনো কমেনি আদর, আর শিশির এটাই সহ্য করতে পারে না। তার আদরের ভাগ বসিয়েছে বলে ছোট থেকে হিংসে করতে করতে সেটা বড় হয়ে কমেইনি, বরং তা বড় রূপ নিয়েছে। আর এসবের মাঝে আশ্চর্যের একটা ব্যাপার হলো, শিশিরের থেকে একদম কাটায় কাটায় 4 বছরের ছোট কুয়াশা। মানে তারা একই মাস ও একই তারিখে হয়েছে, আর সেটা ডিসেম্বরের 31 তারিখে। 31st নাইট যাকে বলে। তুষার শিশিরের বড় ভাই। সে শীতের মধ্যে হয়েছিল বলে তুষার রেখেছিল। তারপর তুষারের সাথে মিলিয়ে সবার নামকরণ করেছিল বাবা মায়েরা। পরিবারের বড় ছেলে তুষার। যাই হোক, শিশির কুয়াশা শুধু জন্মের তারিখ মাসে মিল নেই, প্রায় সব কিছুতেই মিল আছে, যেমন খাবার, রং, জায়গা, এমন প্রায় জিনিসই। শুধু দুজনের মনের মিলটাই নেই। এটাতে যত দুনিয়ার অনীহা তাদের। শিশির লতে পড়ে বলে কুয়াশা ল নিয়ে পড়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে এখন ইন্টার 2য় বর্ষে উঠেছে। তার কথা, সে বিরোধী পক্ষে লড়বে, শিশিরের সাথে লড়াই হয়ে, এবং প্রতি পদে পদে শিশিরকে হারাবে। সেই আশা, স্বপ্ন, জেদ নিয়ে নাকে মুখে পড়াশোনা করে সে। শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে মালিথা ভিলায় সকলে ছোট বড় পুরুষগুলো একসাথে বাড়িতে ঢুকলেন। এই বাড়ির নিয়ম এটা, শুক্রবারে সবাই একসাথে নামাজে যাবে, আর বাড়ির ছোট বড় সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক। যত কাজেই থাকুক, নামাজ আদায় করা চাই। এটা বংশ পরম্পরা থেকে চলে আসছে। বাড়ি ঢুকে শিশির আর হিমেল বাদে একে একে সবাই কুয়াশা আর বৃষ্টিকে ডাকতে লাগলো, কারণ আজ
মসজিদে জিলিপি দিয়েছে, যেটা কুয়াশার ভীষণ প্রিয়। গরম গরম জিলিপি তার ভীষণ প্রিয়, আর মসজিদ থেকে দিলে সেটা সে আনন্দের সাথে লাফিয়ে লাফিয়ে খায়। তার ভাষ্য মতে বাজারের দোকানের জিলিপির থেকে মসজিদের ছিন্নি দেওয়া জিলিপির স্বাদ বেশি থাকে এবং সাথে আনন্দ মেশানো থাকে। বাড়ির প্রত্যেক ওর এরকম ছোট ছোট পাগলামোগুলোতে বেশ আনন্দ নিয়ে সায় দেয়। আগে চাচুরা ভাইরা ওকে ডাকতো বৃষ্টি, আসার পর থেকে বৃষ্টিকে সহ ডাকে। বৃষ্টি এ বাড়িতে আসা 6 মাসের মতো হচ্ছে। তুষারের বিয়ে 1.5 বছর পড়িয়ে রেখেছিল। 6 মাস আগে ধুমধামে উঠানো হয়েছে তাদের প্রেমের বিয়ে। মেজ চাচু অর্থাৎ জাহিদ মালিথার বড় ছেলে তুহিন কুয়াশাকে জোরে জোরে ডেকে বলছে, কুহিলি, এই কুহিলি, দেখ গরম গরম জিলাপি এনেছি। এই বাড়িতে 3টা মানুষ কুয়াশাকে কুহেলি ডাকে। এক ওর বাবা ডাকতো, বাকি 2 জন ওর বড় চাচ্চু এবং তুহিন। তুহিনের কথা শুনে শিশির হিংস্রে নজরে চোখ মুখ কুচকে তাকিয়ে থেকে জিলিপি খেতে খেতে বিড়বিড় করে বলল, ঢং দেখলে আর বাঁচি না, গোবর ঠাসাকে নিয়ে আবার যত সব আদিক্ষেতা। কথাগুলো আস্তে বিড়বিড় করে বললেও পাশে থাকা হিমেল শুনে নিল। হিমেলও জিলিপি খেতে খেতে বলল, ভাই কথাটা মন্দ বলনি। এই একটা শিশিরের দিকে থাকে সব সময়। কুয়াশার ভাষায় যাকে বলে ভাই কি চামচি। হিমেলের কথা শুনে শিশির হিমেলের কাজ জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার ভাই, বুঝছিস হিম, এ বাড়িতে আমার অবুঝ মনের দুঃখটা শুধু তুই একমাত্র বুঝিস। আমার সুখী সংসারে ওই শকুন এসে নজর দিয়েছে। হিম তা শুনে খ্যাক খ্যাক করে হেসে দিল। কুয়াশা উপর থেকে দৌড়ে এলো, এসে একে একে সবার কাছ থেকে জিলিপি নিয়ে নিল। শিশির আর হিমেলের দিকে তাকালো, দেখলো তারা নিজেদেরটা বেশ আরাম করে খাচ্ছে। এরা দুটো জীবনও দেয় না তাকে। তা দেখে শিশিরের দিকেই তাকিয়ে মুখ ঝামটালো এবং হাতের জিলাপি ওদের দেখালো, অর্থাৎ এই দেখ আমার তোদের থেকে বেশি। আপাতত এখন ঝগড়া বন্ধ, কারণ সামনে বড় চাচু আর মেজ চাচু আছে। এই দুজনকে কুয়াশা ভয় পায়, ওনাদের সামনে ঝগড়া করতে পারে না। আর শিশির জাহিদ মালিথাকে একটু ভয় পায়। মেজ চাচু অনেক ডেঞ্জারাস পারসন, ডিআইজি মানুষ তিনি। জাহিদ মালিথার ছোট ছেলে নিহার বলল, ভাবিকে ডাক কুসু। উত্তরে কুয়াশা বলল, ভাবি রান্নাঘরে, ওই তো আসছে। বৃষ্টি চলে এসেছে, দুজন বসে খাবে। ভাবি ননদের ভালোই মিল। সবাই ড্রয়িং রুমে সোফায় বসে, বাড়ির বৌমা ডাইনিংয়ে খাবার বাড়ছে। সকলে একসাথে দুপুরের খাবার খাবে। শুক্রবারে মালিথে ফেলাতে ঈদ আমেজ আসে। বিভিন্ন পদের খাবারের আয়োজন করা হয় দুপুরে। নামাজ পড়ে ভাইরা চাচুরা একসাথে খায়। যদিও জাহিদ মালিথে মিস করে ফেলে, তবুও মাঝে মাঝে থাকার চেষ্টা করে। খাবার বেড়ে সকলকে ডাকলেন জাকিয়া বেগম। একে একে সকলে খাবার টেবিলের উদ্দেশ্যে গেল। কুয়াশা গিয়ে একে একে খাবারের দিকে নজর দিল। তার প্রতিদিনের অভ্যাস এটা। দেখলো প্রায় 8-10 রকমের পদ রান্না হয়েছে। তার মধ্যে তার সব থেকে প্রিয় ডিম ভুনা ও খাসির মাংস ভুনা। এই দুটো খাবার শিশিরেরও প্রিয়। কুয়াশা গিয়ে আগে আগে খাসির মাংসের বাটিটা নিয়ে বসলো। তা দেখে শিশির ভ্রু কোচকালো। এদিকে আজমিরা বেগম চোখ রাঙিয়ে তাকালেন। কুয়াশা দুজনের এক নজরও পাত্তা দিল না। সে তো আগে খাবে, তার কথা। শিশির ওকে একা খেতে দেখে উঠে গিয়ে ওর সামনে থেকে বাটিটা নিয়ে চলে এলো। সবার নজর ওদের দুজনের দিকে। মনে মনে কেউ কেউ ভাবছে আবার বাঁধবে এক চালান। হিমেল কুয়াশার মুখের অবস্থা দেখে খ্যাক খ্যাক করে হেসে দিল। কুয়াশার মেজাজ গেল আরো বিগড়ে। উঠতে যাবে আজমিরা বেগম দিলেন এক রাম ধমক। ধমক খেয়ে বসে ফুপাতে লাগলো। তা দেখে জাকির মালিথা আজমিরাকে বললেন, আজমিরা বকো কেন? এই বলে শিশিরের উদ্দেশ্যে বললেন, এই বেয়াদব ছেলে, তুমি ওর মুখের খাবার কেন কেড়ে নিলে? বাবা, ও একাই খাবে নাকি? দেখলে না কি হারে একা একাই খাচ্ছিল? অমন খেলে তো 2 দিনে ফেটে ফুরে বেরিয়ে যাবে। কম কম করে খেতে বলে তোমার ভাতিজিকে, নয়তো বিয়ে হবে না। তারপর আবার কুয়াশাকে বলল, ন্যাকারানি, কম করে ঢং কর।
বলা শেষে মন দিল খাওয়াতে। কুয়াশা তা শুনে আরো ফুপিয়ে কাঁদতে লাগলো ঢং করে। জাকিয়া ছেলের দিকে চোখ মুখ কুচকে বললেন, তো আর কি ছিল না? ওর থেকে কেন নিতে হলো তোর? আমার এগুলোতে হয়ে যাবে। যাও, এ রাক্ষস শিকার সবাইকে এনে দাও আবার। বলেই ভাবলেশীনভাবে খাওয়া ধরল। সত্যি সত্যি দিল না কাউকে। শিশিরের খাবার দিকে সবাই তাকিয়ে থাকলো, আর এদিকে সে তো আপন মনে খেয়েই চলেছে। এ ছেলেকে আর কি বলবে, সবাই বুঝে গেছে। পাল্লা দিয়ে কেড়ে নিয়ে খাচ্ছে। কেউ আর কথা বলল না, চুপচাপ খেতে লাগলো। কেউ কেউ মিটিমিটি করে হাসছে আর খাচ্ছে। এদিকে কুয়াশা রোস্টের লেগ পিসের শিশিরের দিকে তাকিয়ে কামড় দিচ্ছে, যেন সে লেগ পিস না, আস্ত শিশিরকেই কামড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। শিশির খাবার মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছে বিষয়টা। সেও এমনভাবে তাকালো যেন তাকানোটা বলছে, আগে খেয়ে নেই, তারপর তোর খবর করছে। বিকেল 5টা। সূর্য ডুবো ডুবো। সারাদিন সূর্যি মামা আগুন ঝরা রূপ দেখিয়ে এখন নেতিয়ে পড়েছে। তিরিক্ষি গরম পড়েছে। জাকির মালিথায় এই সময় হাঁটতে বের হয়। তিনি একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা। জাহিদ মালিথা বাড়িতে থাকলে ভাইকে সঙ্গ দেয়, আর বাড়িতে আছেন বলে তিনিও বের হয়েছে। তিন যা মিলে গল্প করতে করতে পাশের বাড়িতে গেছেন। শুক্রবারটা তিন যা একসাথেই কাটালো। অন্যান্য দিন মেজোজা অর্থাৎ আম্বিয়া বেগম থাকতে পারে না, কারণ তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এদিকে বাড়ির ছোট সদস্যের মধ্যে মেয়েরা মুভি দেখবে বলে ঠিক করলো। বাড়ির বড় বউ বৃষ্টি, কুয়াশা আর তুহিনের হবু বউ ইয়াসমিন। ইয়াসমিনের ছোট বোন ঈশা এসেছে বিকেলে। ইয়াসমিন ঈশা তুহিনের মামাতো বোন সম্পর্কে। তাদের বাড়ি খুব একটা দূরে না। কুয়াশাদের বাড়ি থেকে হেঁটে যেতে 15 মিনিট কিংবা একটু বেশি সময় লাগে। তুহিনের সাথে ইয়াসমিনের বিয়ে অনেক আগে থেকে ঠিক করা, বলতে গেলে ছোট থেকেই। ইয়াসমিন অনার্স 4র্থ বর্ষের রসায়ন নিয়ে পড়ছে, আর তুহিন বছর খানেক হচ্ছে পড়াশোনা শেষ করে ব্যাংকে জব করছে। খুব জলদি তাদের বিয়ের আয়োজন শুরু হবে। বাড়ির বড় ছেলে তুষার এসপি অফিসার। হিমেল 9ম শ্রেণীতে উঠেছে। নিহার আর শিশির তো এখনো পড়াশুনো করছে। নিহারের ইচ্ছে নৌবাহিনীতে যোগ দেয়া। তারা শুক্রবার দিনটা এভাবেই কাটায়। হয় মুভি দেখবে, নয়তো ছাদে একসাথে বসে গল্প করবে, আর নয়তো বড় ভাইয়ের কাছে আবদার করবে ঘুরতে নিয়ে যেতে। যদিও সব কিছুতেই শিশির কুয়াশার মারামারি আর ঝগড়া দেখেই কাটে সকলের। বৃষ্টি বলল, ঈশা বলল, কুয়াশা ইয়াসমিনকে বলল। বৃষ্টি বলল, কুয়াশা, ঈশা, ইয়াসমিন কি মুভি দেখবে? ভাবছি কি মুভি দেখবো, হলিউড নাকি বলিউডের মধ্যে? যাই দেখবি রোমান্টিক কিছু সিলেক্ট কর। ইয়াসমিন বলল, বুবু তুমি ঠিক করো, আমার মাথায় আসে না। আশিকি নয়তো আশিকি 2 মুভি দুইটা পুরনো হয়ে গেলেও এখনো ভালো লাগে। ইমোশনাল সহ রোমান্টিক ফিল দেয়। কি ভাবি, আজ এমন ব্লাশিং করছো, ব্যাপার কি? ব্যাপার তেমন কিছু নাই হবু দেবরানী, চলো মুভি চালু করো। অতঃপর তারা মুভি দেখা ধরলো। আশিকি 2। ছেলেরা কেউ নেই, বাইরে গেছে। বেশ সুন্দর করে মনোযোগ দিয়ে দেখছে। বসার ঘরের সোফায় বসে সাথে বৃষ্টির চা, সিঙ্গারা আর মুড়ি মাখিয়ে এনেছে। খাচ্ছে আর দেখছে। ইশারা বলল, কুসু কাল কলেজে যাবো না আমি, তুই যাইস। উত্তরে কুয়াশা বলল। কুয়াশা আর ঈশা একসাথে একই কলেজে পড়ে। তারা সেম ইয়ার। গল্পে গল্পে বেশ সুন্দর মুভি দেখছে। মুভির মাঝে আদিত্য আর শ্রদ্ধার সেই বিখ্যাত সিন আসলো। বৃষ্টির মধ্যে ভিজে রোমান্টিক কিসিং সিন। তারা বেশ ভালোই রোমান্টিক মোডে চলে গেছে। টিভিতে চলছে। আদিত্য শ্রদ্ধাকে আরোহী আরোহী বলে ডাকতে ডাকতে আসছে। হেসে শ্রদ্ধার হাত ধরল। কিছুক্ষণের মাঝে নিজের ব্লেজারটা খুলল এবং শ্রদ্ধার মাথার উপর দিল। এখন একই ব্লেজারের মধ্যে দুজন। গান শুরু হয়েছে, হাম তেরে বিনা আব রহ নেহি সকতে। দুজন দুজনের দিকে তাকিয়ে।
এবার অধর চুম্বনে লিপ্ত হয়েছে। আর ঠিক সেই সময় কুয়াশার মাথায় চাটি পড়ল। কুয়াশা চমকে তো উঠেছেই, তার সাথে ব্যথাও পেয়েছে, বেশ জোরে মেরেছে। আহ বলে শব্দ করে উঠেছে। ওর চেঁচানোতে সবাই চমকে উঠেছে। আচমকের উপর ঘটেছে, কারণ তারা সবাই মুভির মাঝে বিভোর হয়েছিল। কে মারলো সেটাই উৎস খুঁজতে কুয়াশা সহ সবাই তাকালো। দেখলো শিশির কুয়াশার পেছনে দাঁড়িয়ে। ল্যাহ, হয়ে গেল তাদের মুভি দেখার সাথে রোমান্টিক সিন দেখা। তাদের রোমান্টিক মুডে দি এন্ড করতে স্বয়ং শিশির মালিথা দাঁড়িয়ে। সবাই এবার কুয়াশার দিকে তাকাচ্ছে, তো একবার শিশিরের দিকে। আর ওদিকে টিভিতে নায়ক নায়িকাদের কোলে করে ভিজতে ভিজতে রুমে নিয়ে চলে এসেছে। কি একটা অবস্থাতে সবাই দাঁড়িয়ে, না পারছে টিভি বন্ধ করতে আর না পারছে কিছু বলতে। ঈশা তো লজ্জায় মরি মরি। সে শিশিরকে একবার দেখছে আর একবার টিভি। শিশির সবাইকে একবার করে দেখে নিয়ে দিল এক ধমক কুয়াশাকে, বলল, এই বেয়াদব গোবর ঠাসা, এগুলো দেখি সব সময়? এগুলো দেখে দেখেই তাইলে আমার ইচ্ছে পাকা হয়েছিস? অকাল পক্ষ কোথাকার। সকলে ভরকে গেল। আর কুয়াশা, সে রাগে তো ফুঁসছেই, সাথে একটা জিনিস ভাবছে, মুভি কি সে একা দেখছে? এখানে তো আরো মানুষ আছে, তারা পাকছে না, সে একা কি করে পাকছে? ফরমালিন কি সে একাই গ্রহণ করেছে? ভাবনার মাঝে শিশির এবার ওর চুল টেনে ধরল। ব্যথায় আবারও আহ করে উঠল। আর কুয়াশার চোখে পানি এসে গেল। সে চুল ধরা অবস্থাতেই উঠে দাঁড়ালো। চেঁচিয়ে বাজখাই কণ্ঠে বলে উঠল, এই এই বনওয়ালের বাচ্চা, চুল ছাড়, ছাড় চুল। তোর বাবাতি চুল আমার মাথায় লাগিয়েছি আমি, সব সময় চুল ধরবি? বলতে বলতে শিশিরের চুল ধরতে গেল, কিন্তু পারল না, কারণ শিশির ওর থেকে অনেকটা লম্বা। চুল না পেলে কি হবে? থেমে থাকবে কুয়াশা? কখনোই না। সে চুল ধরতে না পেরে শিশিরের কান ধরল। বেশ জোরেই ধরেছে। আচ্ছা, জোরেই ব্যথা পেল শিশির। শিশির আরো রেগে গেল। একে তো তুই তুকারি করছে, তার উপর বাজে ভাষা ছাড়ছে, আবার এখন তার কান ধরল। কত বড় সাহস! আর এদিকে বাকিরা হতভম্ব, হতবুদ্ধি, হতবিহব্বল হয়ে দাঁড়িয়ে আছে। তারা কিছু বলতে এবং করতে যেন ভুলে গেছে। কিছুক্ষণ কারোরই মাথায় কাজ করল না। পরিস্থিতি বিগড়াতে দেখে একসময় ইয়াসমিনের হুঁশ এলো। সে তড়িঘড়ি করে এগিয়ে গেল, বলল, এই শিশির, কি করছিস? ছাড়, লাগছে ওর। আরে ছাড়। ইয়াসমিনকে বলতে দেখে বৃষ্টিও এবার এগিয়ে এলো। টেনে সরানোর চেষ্টা করছে দুজনকে, কিন্তু কেউ কাউকে ছাড়ার নাম গন্ধই নিচ্ছে না। মারামারির সাথে দুজনের মুখে ননস্টপ বকবক চলছে। এরই মাঝে তুহিন আর তুষার এলো। এসে বাড়ির এরকম অবস্থা দেখে তারাও হতভম্ব হয়ে কিছুক্ষণ বোধ শক্তি হারিয়ে ফেলল। তারপর বোধ হতেই দুজনেই চেঁচাতে চেঁচাতে এগিয়ে এলো। এসে তুহিন তুষার পেছন থেকে শিশিরকে ছাড়িয়ে নিল। ছাড়া পেয়েও কুয়াশা ক্ষান্ত হচ্ছে না। আবার তেড়ে মেরে যেতে গেল তুষার। ওকে জড়িয়ে নিল নিজের মাঝে, নিয়ে বসলো সোফায়। সামনে থেকে পানি নিয়ে খাওয়ালো। ঠক ঠক করে পানি খেলো কুয়াশা। মারামারি করে হাত ধরে গেছে তার। শিশিরও হাঁপাচ্ছে। তাকে অন্য পাশে তুহিন নিয়ে বসেছে। দুজন দুজনের দিকে ইগোর চোখে তাকিয়ে আছে। দুজনকে এখন বাজ পাখির থেকে কম কিছু লাগছে না, যেন শকুনের ন্যায় শিকারী শিকার করবে, ভাবটা এমন। এই রাঙামুলা ভাঙাকুলা কোনো কাজের না। এই গোবর ঠাসা, কি বললি তুই? আমি কোনো কাজের না? তাইলে মানছো তুমি রাঙামুলা ভাঙাকুলা? গোবর ঠাসার বাচ্চা। কথাটি অতি রাগের সাথে বলে শিশির তেড়ে গেল কুয়াশার দিকে, কিন্তু নিহার আটকে দিল। ধমকে বলল, শিশির, হচ্ছে কি এসব? তুই দেখছিস না ও হাত পা ধুয়ে মুছে লেগেছে আমার সাথে? ও ছোট্ট বাচ্চা, ওর কথা কেন ধরবি তুই? আর বললেই কি তুই ওসব হয়ে যাবি নাকি? ভাই, তুই ওই কথা বলছিস? ওকে সহ্য হয় না আমার। চোখের সামনে থেকে সরতে বল, নয়তো আমি গেলাম। কর তুই তোর প্রেমের প্ল্যান একাই। এই বলে শিশির নিজেকে ঝামটা মেরে ছাড়িয়ে নিল নিহারের থেকে। নিহার এবার একটু নরম হয়ে আবার শিশিরকে নিয়ে
বিছানায় বসলো, বলল, আরে রাগ করিস কেন আমার সোনা ভাই? তুইও আমার বাচ্চা ভাই, আয় আদর করে দেই একটু। তাও রাগ করিস না, কুসু তো ছোটই বল, তাই বললাম। চর, আগলা পিরিত দেখাতে হবে না। আলগা পিরিত কই দেখাচ্ছি? আমি তোকে ভালোবাসি না? আমার মতো ভাই পাবি তুই? শিশির কোনো উত্তর করল না। সে এটা মানে যে নিহার ও ভাই কম, বন্ধু বেশি। সব কথা শেয়ার করে সে নিহারের সাথে। নিহার শিশিরের থেকে 10 মাসের মতো বড়, এজন্য শিশির ওর সাথে তুই করেই বলে, আর নাম ধরেও ডাকে, কোনো সময় আবার ভাইয়াও বলে। এখানে প্রথমে ঝগড়া লাগার কারণ হলো তারা এখন নিহারের ঘরে বসে তার প্রেম সফল হবার প্ল্যান করছে। নিহার একটি মেয়েকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। এটার জন্য সে শিশিরের সাহায্য নেবে, কারণ মেয়েটা শিশিরের ক্যাম্পাসের। এই ঘরে এখন উপস্থিত আছে কুয়াশা, ঈশা, ইয়াসমিন, বৃষ্টি, হিমেল, শিশির। নিহার কুয়াশার সাথেও বিষয়টা শেয়ার করেছিল। আর এ বাড়িতে হিমেল সবার ছোট সদস্য হলেও তাকে কখনো কোনো ভাই বোন কোনো বিষয় থেকে দূরে রাখে না। বাড়িতে হিমেলের সবাই হিম বলেই ডাকে। নিহার কুয়াশাকে বাচ্চা কুন্ডু বলে ডাকে। ঈশা, ইয়াসমিন আজ থেকে গেছে। মূলত ফুপু যেতে দেয়নি, এই জন্য রয়ে গেছে। তারা ফুপুর বাসায় আসে মাঝে মাঝেই, কিন্তু রাত থাকে খুব কম, কারণ আম্বিয়া বেগমের ভাই খুব কঠিন মানুষ। তিনি চান না বিয়ের আগে মেয়ে বোনের বাড়ির রাত কাটাক। বৃষ্টি বলল, মেজ দেবরজি শোনো, আমি বলছি তোমাকে মেয়েটাকে কিভাবে বলবে। বৃষ্টির কথায় সবাই ওর দিকে আগ্রহ নিয়ে তাকালো। সবার আগ্রহ নিয়ে তাকানো দেখে বৃষ্টি বলা ধরল, প্রথমে ক্যাম্পাসে যাবে, তারপর মেয়েটাকে খুঁজবে, তারপর মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবে, দেন হাঁটু মুড়ে বসবে। ও হ্যাঁ, আগে কিন্তু একতরা লাল গোলাপ কিনবে, একদম লাল টকটকে। দেন তোমার পিছন থেকে বের করে তারপর তোমার মনের কথা তার কাছে পেশ করবে। দেখবে সে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর তুমি তার হাত নিয়ে গোলাপ গুজে দেবে। যদি তখন অবাক হয়ে তাকিয়ে থাকে তো তারপর একটা কিস করবে। আরে না, ঠোঁটে না, হাতে করবা। দেখবা মেয়েটা জমে ক্ষীর হয়ে গেছে। আর জমে ক্ষীর হয়ে গেলে ভাববা সে পায়েস কনফার্ম। বৃষ্টি একের পর এক বলেই চলেছে, আর উপস্থিত সবাই হা করে তাকিয়ে আছে। হে কি ভাবি রে ভাই, ভাবি দেবরের এমন করে প্রপোজ করার প্ল্যান দিচ্ছে। সবাই তখনও চেয়ে আছে। আর বৃষ্টি তার বক্তব্য শেষ করে সবার দিকে নজর দিয়ে কিছুটা ফরকে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে সকলের উদ্দেশ্য করে বলল, কি এভাবে কি দেখছো সবাই? আরে কুল, আমি তোমাদের ডিজিটাল ভাবি, সো কোনো ফর্মালিটি নয় আমার সাথে। কুয়াশা তাকিয়ে থেকে বলল, ভাবি। বৃষ্টি অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, না মানে আরে তেমন কিছু না, তোমাদের ভাইয়াও এইভাবে প্রপোজ করেছিল। কথাটা বলে বৃষ্টি মাথা ঝুঁকিয়ে নিল। কেমন রক্তিম হয়ে উঠেছে তার দুই কপল জোড়া, লাল আভায় ঠেকে আসছে, যেন কেউ আবিরে রাঙিয়ে দিয়েছে বৃষ্টিকে। মেয়েটা প্রেম বার্তা বলতে গিয়ে এতটা লজ্জা পাচ্ছে। সবাই বৃষ্টির অবস্থা দেখে জোরে জোরে হেসে দিল, আর বৃষ্টি আরো লজ্জা পেয়ে গেল। ইয়াসমিন হাসতে হাসতে এগিয়ে গিয়ে বৃষ্টির কাঁধের উপর হাত দিয়ে বলল, ভাবি, আমার ভাই তো তাইলে সেই রোমান্টিক। বৃষ্টি লজ্জায় কথা বলতে পারল না। মেয়েরা ভালোবাসার মানুষের সান্নিধ্যে গেলেও লজ্জা পায়, আবার তাদের নিয়ে ভাবলেও লজ্জা পায়। কি আজব এই মেয়ে জাতি। কুয়াশায় কেমন ঘোরের মধ্যে থেকে বলতে লাগলো, ভাইয়া তুমি একদম রোমিওর মতো করে প্রপোজ করো। মেয়েটার বাড়ির ঠিকানা নিয়ে রাতের আধারে মই বিয়ে মেয়েটাকে ডেকে এনে প্রপোজ করবে। ইস্কি রোমান্টিক। আর রোমিওর মতো কিস। আর বলতে পারলো না, মাথায় চাটি পড়ল। আর তা মেরেছে অবশ্যই শিশির, সে ছাড়া আবার কে? একমাত্র শত্রুই তো এই বুনো ওল। কুয়াশা কথাগুলো বলার সময় শূন্য দৃষ্টি দিয়ে একদম বিভোর হয়ে বলছিল, তাই শিশির কখন এসে তাকে মারলো খেয়াল করেনি। মাথা ডলতে ডলতে শিশিরের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। শিশির বলল, অসভ্য ফাজিল হচ্ছিস দিন দিন। দুইটা বড় ভাইয়ের সামনে কি বলছিস, সেটাও বড় করছিস না। তোর হচ্ছে তারা আজকে বাবাকে বলে বিয়ের জন্য পাত্র দেখতে বলছে। বেয়াদব কবর ঠাসা। কথাগুলো রাগের সাথে বলল শিশির। শিশিরের
শুরুর কথাগুলোকে পাত্তা না দিলেও বিয়ের কথা শুনে সে আরো রেগে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সামনে থাকা শিশিরের উপর আক্রমণ করে বসলো। আর এটা যেমন তেমন আক্রমণ না, একদম সিংহীর মতো আক্রমণ করেছে। শিশির সামনে দাঁড়িয়েছিল, সে শিশিরকে দু বাহু আঁকড়ে ধরে দুপা উঁচু করে শিশিরের বুকের বাঁ পাশটার উপর কামড় বসিয়ে দিয়েছে, অনেকটা জোরে দিয়েছে। আকস্মিক ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না, তাই সবাই হতভম্ব হয়ে গেল। রাগে নাকি মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, ঠিক সেটাই হয়েছে কুয়াশার। সে কি করেছে না করেছে তার কোনো ইয়াত্তা নেই। এদিকে শিশির যখন বিষয়টা বুঝলো তখন ব্যথায় চোখ মুখ খিচে নিল, আর সবাই কুয়াশাকে শিশিরের থেকে ছাড়াতে ব্যস্ত। শিশিরা সহ্য করতে না পেরে এবার কুয়াশাকে দু বাহু ধরে এক ছটকায় দূরে সরিয়ে দিল। চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে, যেন সে চোখ দিয়েই কুয়াশাকে ভর্ষ করে দেবে। কুয়াশাও হাঁপাচ্ছে, মুখে নোনতা স্বাদ অনুভব হচ্ছে, বোধ হয় রক্ত বের হয়ে গেছে। নোনতা স্বাদ পেতেই কুয়াশা নরম হয়ে এলো, রাগ পড়ে গেল শরীর থেকে, ভয় এসে হানা দিল তার মধ্যে। এটা সে কি করে বসলো? আল্লাহ, এবার বোধহয় শিশির তাকে উপরে পাঠিয়েই ছাড়বে। আজই বোধহয় তার শেষ দিন হবে পৃথিবীতে। ভয়ের তো চেহারা নিয়ে তাকালো শিশিরের পানে, দেখলো রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। শিশির এবার তেড়ে আসতে গেলে উদ্দেশ্য ঠাটিয়ে একটা থাপ্পড় দিয়ে এই গোবর ঠাসাকে আজ বধির বানাবে, কিন্তু নিহার আর হিমেল আটকে নিল। নিহার বলল, ভাই ভাই, আমার সোনা ভাই, শান্ত হ। ও ছোট্ট মানুষ, বুঝিনি, মাফ করে দে এবারের মতো প্লিজ। ভাই আমার বাচ্চা ভাই, আমার আদর, মেয়েটা ভয় পেয়ে গেছে, ছেড়ে দে, আয় বস তুই। হিমেল বলল, হ্যাঁ ভাই, ছেড়ে দাও। বুবু রাগের মাথায় করে ফেলেছে, কিছু বলো না, এবারের মতো ক্ষমা করে দাও। আর কুয়াশা, সে তো তখন ভৌ দৌড় দিয়েছে যখন শিশিরকে তেড়ে আসতে দেখেছে। শিশির চোখ মুখ লাল করে নিহার আর হিমেলের দিকে তাকালো। নিহার ভয় না পেলেও হিম ভয় পেয়ে গেছে। বৃষ্টি সহ ঈশা ইয়াসমিন শান্ত করতে লেগে পড়েছে শিশিরকে। এর মাঝে ঈশার চোখ গেল শিশিরের বুকের উপর, চোখ যেতেই আটকে উঠল সে। বিস্ময় নিয়ে মৃদু চেঁচিয়ে বলল, শিশির ভাইয়া, আপনার বুক থেকে রক্ত বের হচ্ছে, ভিজে উঠছে। এই বলে সে হন্তদন্ত হয়ে শিশিরের বুকের উপর থেকে টি শার্টটা সরিয়ে ফেললো টেনে। এই ঘটনার আকর্ষণে শিশির সহ সবাই ভরকে গেল। মেয়েটা কি পাগল? ইয়াসমিন ধমকে উঠল, বলল, ঈশা, কি হচ্ছে কি? ছাড় শিশিরকে। কথাগুলো চোখ রাঙিয়ে বলল ইয়াসমিন। ঈশা কিছুটা ভয় তো পেল, সাথে অপমান বোধ করলো। কি এমন করলো সে? রক্ত বের হচ্ছে বলেই তো দেখতে গেল সে। ঈশা সরে আসতেই নিহার শিশিরের বুকের উপর থেকে টি শার্টটা সরিয়ে পরখ করতে লাগলো। দেখলো কয়েকটা দাঁত বসে গেছে আর সেখান থেকেই রক্ত উঠছে। নিহার কিছুটা বিব্রত হলো, সাথে মন খারাপও করলো। কি অবস্থা হয়েছে মেয়েটা, যে কেন এত পাগলামো করে? আর এই দুটোই বা সব সময় এত লাঠালাঠি কেন করে? শিশিরের দিকে তাকালো নিহার, দেখলো সে নিরুত্তর হয়ে বসে আছে। নিহার হিমেলকে বলল, ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স দে। হিম কথা মতো সেটা বের করে দিল। তা দিয়ে নিহার শিশিরের ক্ষতস্থান সেভলন দিয়ে পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক লাগিয়ে দিল। লাগাতে লাগাতে নিহার মজা করে ঠোঁট টিপে হেসে বলল, কি রে ভাই, ইনজেকশন লাগবে নাকি? না কামড় খেলি? ইনফেকশন হতে পারে বলে বললাম। চিন্তা করিস না, ডক্টরের কাছে গেলে নাভির উপর ইনজেকশন দিলে আর কিচ্ছুই লাগবে না। সবাই মিটিমিটি হাসছে কথাটা শুনে। শিশির রাগে কটমট করতে করতে বলল, তাহলে মানছিস তোর বোন একটা বিষাক্ত জঙ্গলি জন্তু? নিহার তা শুনে কোনো প্রত্যুত্তর করল না। এরা দুটোই এক, কারে ছেড়ে কারে কি বলবে। আর সব থেকে বড় কথা, দুটোই তাদের ভাই বোন। আর কতকাল যে এসব দেখতে হবে সকলের কে জানে। কবে যে বড় হবে দুটো। সকাল 8টা, মালিথা ভিলায় সকলে খাবার টেবিলে খাবার খাচ্ছে, সাথে ঈশা ইয়াসমিনও আছে। তুহিন ইয়াসমিন সামনাসামনি বসেছে, শিশির কুয়াশাও সামনাসামনি। দুজন খাচ্ছে আর একে অপরকে চোখ দিয়ে ভর্ষ করছে।
কুয়াশা আজ কিছুটা দমে আছে, কারণ কাল যে ঘটনাটা ঘটিয়েছে শিশির এখনো তাকে কিচ্ছু বলেনি। এমন নীরবতা কুয়াশাকে ক্রমেই ভয় গ্রাস করছে। এ যেন তাণ্ডবের পূর্বাভাস। খাওয়া শেষ করে সবাই সবার গন্তব্যে রওনা দিল। সকাল 9:15। রোদ উঠে গেছে বেশ ভালো মতো। রোদের তেজ মনে হচ্ছে পুরো শরীর আগুনের ভেতর। গরমে ব্যস্ত শহরে অবস্থা বেগতিক। এক প্রকৃতির গরম, তার উপর এদিকে আবার রাস্তার যানজট, গাড়ির হর্নের প্যাপু শব্দ, জাস্ট অসহ্য পরিবেশ। তবুও কি আর করার, ব্যস্ত শহরে ব্যস্ত মানুষদের পেটের দায়ে ছুটতেই হবে নিজ নিজ কর্মক্ষেত্রে। কুয়াশা আর স্মৃতি কলেজের গেট পেরিয়ে কলেজের ভেতর ঢুকলো। এটা কুষ্টিয়া সরকারি কলেজ। এ কলেজের ভেতরটা অনেক সুন্দর। গেট পেরিয়ে ওরা প্রথম গেট দিয়ে তাদের ক্লাসরুমে বিজ্ঞান ভবনের উদ্দেশ্যে হাঁটছে আর গল্প করছে। ঈশা আসেনি আজ। কলেজের ফিল্ড আগে অনেক বড় ছিল, এখনো আছে অবশ্য, কিন্তু কলেজে ঢুকতে ডান সাইডের আগে গাছগাছালি ছিল। গাছের নিচে বসার জন্য সুন্দর শান বাঁধা করা ছিল, সেগুলো কেটে ভেঙে এখন সেখানে 10 তলা বিশিষ্ট বিল্ডিং হচ্ছে, যেগুলো ক্লাস রুম হবে। এই জন্য কলেজের ফিল্ডটা একটু ছোট হয়ে গেছে। এখন বসে আড্ডা দেবার জন্য কলেজ থেকে বের হয়ে ডান সাইডে পুকুর পাড়ে, যেখানে অনেকটা জায়গা নিয়ে ছাত্রছাত্রী আড্ডা দেয়, সেই জায়গাটাও অনেক সুন্দর। পুকুরটা বেশ বড় সড়ই, শান করে ঘাট বাঁধা করা আছে। পানিগুলো অনেক সুন্দর। এছাড়া অন্যান্য সব জায়গায় বসে আড্ডা দেয় বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা। তারা গল্পে গল্পে ক্লাস চলে এসেছে। স্মৃতি কুয়াশা বেস্ট ফ্রেন্ড। ঈশা কুয়াশার আত্মীয় হলেও তেমন একটা ক্লোজ না যতটা স্মৃতি তার ক্লোজ ফ্রেন্ড। ক্লাসরুমে ঢুকতেই সামনে রনি এসে দাঁড়ালো। এই ছেলেটার আজ 1 বছর ধরে কুয়াশার পিছে পড়ে আছে, কিন্তু কুয়াশা পাত্তা পায় না। রনি কুয়াশার ফ্রেন্ডস ধরতেই গেলে কুয়াশা সেম ইয়ার রিলেশন পছন্দ করে না। তার ভাষ্যমতে সেম ইয়ারের প্রেম কোনো মজা নেই। তার থেকে বড় কোনো ছেলের সাথে প্রেম করলে কেয়ার করে, ভালোবাসা বেশি দেয়, কি সুন্দর যত্ন নেয়, ঘুরতে নিয়ে যাবে, শাসন করে। আহ, কি সুন্দর প্রেম হয় সিনিয়রদের সাথে। আর সেম ইয়ারে প্রেম করে গাধারা, যেসবের কোনো ভিত্তি নেই, কোনো ভবিষ্যৎ নেই, জাস্ট টাইম পাস। এজন্য ওসবের ধারের কাছেও নেই কুয়াশা। রনি যতবার এসে প্রেম বার্তা পেশ করে সে ততবারই বলে, তুই যতবার বলবি বল, আমি কান করেছি ঢোল। প্রথম দিন এই কথা শুনে তো রনি পুরোই ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। মনে মনে ভেবেছিল, এ কি কথার শুরু? অবশ্য কুয়াশার থেকে এগুলোই আশা করা যায়। এ মেয়ে এমনই, কথাবার্তা ঠিক নেই, কাকে কি বলে কখন কি করে সে নিজেও বোঝে না। রনিকে ভেঙচি কেটে সে আর স্মৃতি ক্লাসে ঢুকে গেল। গিয়ে তাদের রেজিস্ট্রি করা বেঞ্চে গিয়ে বসলো। রেজিস্ট্রি করা বলার কারণ কর্নারের সারির ফার্স্ট বেঞ্চ, তারা ছাড়া আর কাউকে বসতে দেয়া হয় না। রেজিস্ট্রি করা বলার কারণ কর্নারের সারির ফার্স্ট বেঞ্চে তারা ছাড়া আর কাউকে বসতে দেয় না। ঈশা সহ তারা দুজন বসে। কুয়াশা মোটামুটি ফার্স্ট ইয়ারের শুরু থেকেই সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিল। স্যার ম্যামদের সাথে তার ভালোই সখ্যতা গড়ে উঠেছিল প্রথম থেকেই। সেটা আস্তে আস্তে এখন ভালোর দিকে। স্যার ম্যামরাও কুয়াশাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। স্টুডেন্ট হিসেবেও খারাপ না তারা। কুয়াশা বসতেই রনি আর তার একটা বন্ধু আবার তার সামনে এসে দাঁড়ালো। রনি কুয়াশার সামনের বেঞ্চের উপরে 2 হাত ভর দিয়ে ঝুঁকে দাঁড়ালো। কুয়াশাও চোখ মুখ কুচকে তাকালো রনির দিকে। রনি বলল, সমস্যা কি তোর? এত বাপ নিস কেন? উত্তরে কুয়াশা বলল, ভাবাবার কেমনে নেই? সেটা কেমন দেখতে কেমন? আর তোর কোন দিক দিয়ে মনে হচ্ছে আমি ভাব নিচ্ছি? রনি একটু রেগে গেল এই মেয়ের হেয়ালিপনাতে। চোখ মুখ কুচকে বলল, দেখ কুয়াশা, হেয়ালি করবি না, সোজাসুজি বলছি তোকে, তেমনই উত্তর দে। তোকে আমি পছন্দ করি
ভালোবাসি। কেন তুই বুঝিস না? স্টুপিড। কুয়াশা বিরক্ত হলো, সেটা মুখে প্রকাশ পেল, দেখেই বোঝা যাচ্ছে। বিরক্ত নিয়ে উত্তর দিল, আমি সোজাসুজি উত্তর আগেও দিছি, এখনো দিচ্ছি। তোরা আমি বন্ধু, বন্ধু হিসেবে পছন্দ হতেই পারে আর ভালোবাসতেও পারিস, সেটা অতি স্বাভাবিক। এতে অস্বাভাবিক বা দোষের কিছু নেই। কিন্তু আমাকেও যে সেটা মেনে কৃতজ্ঞতা হয়ে তোকে ভালোবাসতে হবে তেমন তো কোনো কথা নেই। এছাড়া তোকে আগেও আমি বলেছি আমার সেম ইয়ারে প্রেম ভালোবাসা পছন্দ না। রনি আবারও কষ্ট পেল, সেটা দেখেই বোঝা গেল। চোখ মুখ অসহায় করে কুয়াশা দুহাত নিজের হাতের মুঠোয় পরে নিল, অসহায় কণ্ঠে বলল, প্লিজ কুয়াশা, একটু আমাকে বুঝেক। আমি সত্যি তোকে ভালোবাসি। আই লাভ ইউ ইয়ার। কেন বুঝিস না? আমি তোর জন্য মরিয়া হয়ে গেছি। চোখে পড়ে না তোর? এমন অবহেলা কেন করছিস? একটু ভালোবাসলে কি হয়? একটু ভালোবাসা। কথা দিচ্ছি তোকে আমার সর্বস্ব দিয়ে পৃথিবীর সকল ভালোবাসা দেব। ছেলেটা অসহায়ভাবে বলে চলেছে। ক্লাসের কাউকে পরোয়া করছে না। ক্লাসের সকলে ওদের দিকে তাকিয়ে, স্মৃতিসহ কুয়াশা চোখ মুখ কুচকে তাকিয়ে আছে রনির দিকে। এরপর কুয়াশা তার ধরে রাখা হাতের দিকে তাকালো, যেটা রনির হাতের মুঠোয়। একবার দেখে নিয়ে আবার তাকালো রনির পানে, অতি স্বাভাবিক কণ্ঠে বলল, হাত ছাড় রনি, ক্লাসের সবাই দেখছে, নেগেটিভ ভাবে নেবে সকলে। দেখ তুই আমার বন্ধু, এমন কোনো কাজ করিস না যেটাতে আমার তোর সাথে খারাপ আচরণ করতে হয়। আমি তোকে অনেক বলেছি এসব না করে আমার পিছু না ঘুরে পড়াশোনায় মন দে। যা জায়গায় গিয়ে বস। রনি কুয়াশার কথায় হাত তো ছাড়লো, কিন্তু সেখান থেকে নড়ল না। ছেলেটার বয়স হিসেবে অতি জলদি বেড়ে উঠেছে। দেখলে মনে হয় না ইন্টারের ছাত্র। লম্বা ফর্সা, শারীরিক গঠনও আকর্ষণীয়, এক কথায় সুদর্শন বলা যায়। তবে চেহারায় বাচ্চা বাচ্চা টাইপ কিছু আছে এখনো। সে সরল চোখ কুয়াশার পানে অনিমেষ কিছু পল তাকিয়ে রইল, তারপর বলল, তোকে আমার ভালোবাসার স্বীকার করতেই হবে। আমি তোর মুখে আমার জন্য ভালোবাসার শব্দ বলিয়েই ছাড়ব, দেখে নিস। এই বলে চলে গেল। কুয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল। এটা প্রায় 1 বছর যাবৎ হয়ে আসছে। এমন কথা শুনে আসছে, সে অভ্যস্ত। সেই বা কি করবে? কারো যেটা পছন্দ না, কেউ কি হাজার জোর করে করাতে চাইলে সেটা সম্ভব হয়? তবে যেখানে মেয়েটার সেমিয়ার পছন্দ না, সেখানে কি করে হাজার অনীহা থাকা সত্ত্বেও সে রনিকে গ্রহণ করবে? মনের উপর কখনো জোর খাটে না। আর এটা তো ভালোবাসার ব্যাপার। কুষ্টিয়ার ল কলেজে ক্যাম্পাসে শিশির বাইক নিয়ে প্রবেশ করলো, সাথে আরেক বাইক তার প্রাণ প্রিয় বন্ধু রিজভি। দুজন পার্কিং সাইডে বাইক রেখে বাইক থেকে নামলো। তারপর দুজনে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। দোতলায় সিঁড়ি বেয়ে ওঠার সময় রিজভি বলল, দোস্ত, আমাদের বোধহয় সিনিয়র লয়ারদের সাথে ইনভেস্টিগেশনে যেতে হবে। রমেশ স্যার জানিয়েছেন, এতে আমরা ক্লাসের টপ 10 জন সুযোগ পাচ্ছি। 2 জন করে ভাগ করে দেবে, প্র্যাকটিক্যালও বলতে পারিস। কোন লয়ারের সাথে নাম বলেছে? না, সেটা নাকি এখনো ঠিক হয়নি। গ্রুপের স্যার শুধু এরকমই বলেছেন। আচ্ছা, স্যারের সাথে কথা বলবে বিষয়। রিজভি ছোট উত্তর দিল শুধু। তারপর তারা একের পর এক সিঁড়ি ভেঙে উপরে তাদের নিজ গন্তব্যে পৌঁছালো। তারা এলএলবি ইয়ারে, সেটা শেষের দিকেই। রাত 8টা। নিহারের ঘরে বসে জোরে জোরে পেট ফাটা হাসি হাসছে কুয়াশা, বৃষ্টি, হিমেল। নিহারের চেহারাটা ফাটা বাঁশের মতো হয়ে আছে, আর শিশির ভাবলেশীন ভাবে বসে ভ্রুকুচকে কুয়াশা আর বৃষ্টির দাঁত কেলানি দেখছে। বিরক্ত তার মুখে স্পষ্ট শোভা পাচ্ছে। সেই হাসির শব্দে সেখানে তুহিন এসে হাজির হলো। নিহার বলল, কুসু ভাবি, এবার তো থামো। কই তোমরা? আমার কষ্টে কষ্টাই তো হবে, তা না এভাবে মজা নিচ্ছ। কুয়াশা হাসতে হাসতে বলল, কি করব ভাইয়া, হাসি থামছে না। তোমার মুখটা দেখতে যা লাগছে, বাই দ্য ওয়ে দেবদাস হবার চান্স আছে 100%। এটাই ট্রাই করতে পারো। বলেই আবার হাসতে শুরু করলো। বৃষ্টিও হাসতে হাসতে বলল,
কথাটা কিন্তু মন্দ নয় দেবরজি, কুশু ঠিক বলেছে। তোমার মুখের এক্সপ্রেশন যেমন করে রেখেছো, মনে হচ্ছে তুমি বড় রকমের সাকা খেয়ে বেকা হয়ে গেছো। তুহিন ভেতরে আস্তে আস্তে বলল। কি হয়েছে? বৃষ্টি সব বলল। সব শুনে তুহিন ভাইয়ের কাজ চাপড়ে বলল। এর জন্য এমন টমেটো হয়ে আছিস? আরে বেটা, পৃথিবীতে কি আর মেয়ে নেই? আসলে হয়েছে কি, এদের এত হাসি আর মজা নেয়ার কারণ কি? নিহাল যে মেয়েটাকে পছন্দ করত, আজ তাকে প্রপোজ করতে গিয়েছিল সাহস নিয়ে। শিশিরও ছিল, শিশির ডেকে নিয়েছিল নিহারকে। তারপর মেয়েটার সামনে গিয়ে প্রপোজ করতে মেয়েটা জানিয়েছে সে অলরেডি এঙ্গেজড, এবং সেটাও তার ওই প্রিয় মানুষের সাথে, অর্থাৎ প্রেমের বিয়ে। বেচারা নিহার তখন কি আর করবে? বেচারার প্রেম করানোর আগেই তার দিল আচ্ছে সে টুট গায়া। তখন থেকেই এমন চুপসে আছে। যতই হোক, অনেক দিন ধরে পছন্দ করত মেয়েটাকে। মেয়েটাকে সে দেখেছিল চলতি পথের রাস্তায়, দেখতে অনেক সুন্দর ছিল মেয়েটা। তারপর সেদিন পিছু নিয়ে দেখেছিল শিশিরের কলেজে যেতে। খোঁজ নিয়ে জানতে পেরেছে সেখানেই পড়ে মেয়েটা। শিশির ভাইয়ের কাছে এসে কাঁধের উপর হাত দিয়ে আশ্বস্ত দিল, অর্থাৎ চিন্তা করিস না ভাই, আমি আছি তো, ওরকম হাজারটা মেয়ে খুঁজে দেব। কুয়াশাও এবার মনটা বেজার করে বলল। ভাইয়া কুল, এমন মন খারাপের কি আছে? আমার ভাই লাখে একটা, চুটকি বাজালে মেয়েরা তোমার সাথে ডেট পর্যন্ত। সম্পূর্ণ করার আগেই নিয়ম মাফিক মাইর পড়ল, সেটাও রুটিন অনুযায়ী মাথাতেই। আহ শব্দ করে রাগ নিয়ে তাকালো শিশিরের দিকে। শিশির ওর দিকে রাগে চোখ নিয়ে তাকিয়ে আছে, বলল। গোবর ঠাসা, এসব বাজে বাজে কথাবার্তা কাজ কারবারি কই থেকে শিখেছিস তুই? লেখাপড়ার নাম করে এসব শিখছিস? পড়াশোনা করে যদি এসব বাজে জিনিস শিখিস, তবে তোর আজ থেকে পড়ালেখা বন্ধ, ঘরে বসে থাকবি তুই। 2 দিন পর বিয়ে দিয়ে দেব। কুয়াশা তো ফুঁসছে। পেয়েছে কি এই ছেলে? মারার শুধু ছুতো খোঁজে। আর বেটা, আগে পুরো কথা তো শুনবি, তারপরে না মারতি। সে রেগে বলল। তোর কথা মতো আমি পড়ালেখা বন্ধ করব? পড়াশোনা করে বাজে হচ্ছি, আরো হব। বলা কি শেষ করবি করে তুই? কর। আর কাউকে কিছু বুঝে ওঠার আগেই বসে থাকা শিশিরের চুলগুলো 2 হাতের মুঠোয় নিয়ে জোরে আচ্ছা মতো টেনে দিয়ে ভো দৌড় দিয়ে পালালো। আজকে আর সুযোগটাও হাতছাড়া করলো না। শিশির বসে আছে বলে নাগালও পেয়ে গেল চুলগুলো। তার চুল ধরে টানে শুধু। এবার সেও সুযোগ বুঝে টেনে দিল। সবাই হা করে তাকিয়ে রইল, চুপ করে দেখেই গেল শুধু, যেটা নিত্যদিন দেখতে হয় তাদের। এদিকে কুয়াশা দৌড় দেবার সময় ভেংচি কেটে শিশিরকে বলে গেল, দেখ কেমন লাগে। সকাল 7টা বেজে 35 মিনিট। মালিথা ভিলার সকল সদস্যর ঘুম থেকে উঠে পড়েছে। বড়রা তো ফজরের নামাজ আদায় করে আর বিছানায় শরীর এলায় না। নামাজ শেষে বাড়ির গিন্নিরা রান্নার কাজে লেগে পড়ে, কারণ বাড়ির প্রতিটি সদস্যই নিজ নিজ দৈনন্দিন কাজে কর্মে বেরোবে। কেউ স্কুল কলেজে তো কেউ অফিস আদালতে। ছোটরা নামাজ আদায় করে আর একটু ঘুমিয়ে নেয়। সবাই না অবশ্য, যার ইচ্ছে হয় তারা ঘুমায়। বাড়ির একমাত্র বড় ছেলে বউ এখন বৃষ্টি, তার জন্য এ বাড়িতে সকল রকম সুযোগ সুবিধা আছে। কুয়াশার মতো করেই তাকে দেখা হয়। রান্না বান্নার কাছে তেমন একটা তাকে যেতে হয় না, সব শাশুড়ি চাচি শাশুড়িরাই করে। মূলত ওনারাই তাকে কিছু করতে দেয় না। তাকে বলা হয়েছে রান্না কাজ তাকে না দেখলেও চলবে, এমনকি বাড়ির ঘরদোরও পরিষ্কার করার লাগে না। এত বড় যৌথ পরিবারে বাড়ি পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখা আছে। কাজের খালা এসে পরিষ্কার করে দিয়ে যায়। শুধু রান্নার কাজ গিন্নিগুলো করে, এটা বংশের নিয়ম। এই বংশে কোনো পুরুষ কাজের লোকের হাতের রান্না খায় না। বৃষ্টির শাশুড়িরা এখনো জোয়ান বলা চলে, বয়সের ছাপ সবার মুখে পড়েছে, কিন্তু এখনো কর্মক্ষমতা থেকে পিছিয়ে পড়েনি। সকলে বেশ কর্মঠ, নিজেদের কাজ নিজেরাই করে নেয়। বৃষ্টি তবুও বসে থাকে না। বাড়ির একমাত্র বউ, বসে বসে খাওয়াটা দৃষ্টিকটু। বসে খেতে তারও ভালো লাগে না, এমনকি সারা দিন বসে থাকতেও ভালো লাগে না। তাই শাশুড়িদের হাতে পিঠে যতটুকু পারে করে দেয়।
সাহায্য করে সকলকে। মাঝে মাঝে 3 শাশুড়ি 2 শ্বশুরের জামা কাপড় কেচে কুচে দেয়। ছেলের বউ হিসেবে বৃষ্টি বেশ আন্তরিক, হবেই না বা কেন। মেয়েটার মা নেই, বাবা মানুষ করেছে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃষ্টি সৎ মায়ের ঘরে বড় হয়েছে, এজন্য শ্বশুর শাশুড়ির কদর একটু বেশি তার কাছে। এই যে এখন 3 শাশুড়ির সাথে কাজ করছে হাতে হাতে। মেজ শাশুড়িকে একটু বেশি সাহায্য করে, কারণ তিনি ঘরের কাজ সামলে আবার বাইরের কাজ সামলাতে গেলে একটু বেশি হিমশিম খায়। এরই মাঝে কুয়াশা ঘুম থেকে উঠে গুঙ্গিয়ে গুঙ্গিয়ে কাঁদছে, সাথে অস্পষ্ট স্বরে চেঁচাচ্ছে। কেমন অস্বাভাবিক লাগছে শুনতে। কাঁদতে কাঁদতে উপর থেকে নিচে নেমে আসছে। কান্নার সাথে জোরে জোরে চেঁচানোর ফলে চেঁচানোর শব্দটা কেমন মতো বেরোচ্ছে। নিচে নেমে সোজা মায়ের কাছে চলে গেল। তার অবস্থা দেখে রান্নাঘরে উপস্থিত সবাই ভ্রু কুঁচকে তাকালো। বিষয়টা সবার কিছুক্ষণ ধরে পরখ করলো, বুঝতে ঠিক বিষয়টা কি। যখন চোখে পড়ল তখন হতভম্ব হয়ে গেল। এ কি অবস্থা! বৃষ্টি তড়িঘড়ি করে বেরিয়ে এলো কুয়াশার কাছে, এসে জিজ্ঞেস করলো, এই কুয়াশা, এই কি হয়েছে তোমার? এমন হলো কিভাবে? কোথা থেকে লাগলো? কুয়াশা মুখে উত্তর করতে পারছে না, ওর মুখে বাক্য শুধু আজমিরা বেগম কাছে এসে বললেন, এটা তো কাঁঠালের আঠা, তোর হাতে মুখে কিভাবে লাগলো? তুই তো কাঁঠাল খাস না, তবে আঠা লাগলো কিভাবে? মায়ের প্রশ্নের উত্তরও করতে পারল না কুয়াশা। জাকিয়া বেগম এগিয়ে এলেন, বিষয়টা বোঝার চেষ্টা করলেন। কুয়াশার মুখের দিকে তাকালেন, দেখলেন চোখটা টলটল করছে পানিতে। মেয়েটা কাঁঠালের আঠা ভয় পায়। এটা জব্বর একটা জিনিস, কোথাও লাগলে আর ছাড়ে না। কথাই আছে না, কাঁঠালের আঠা লাগলে পরে আর ছাড়ে না। কথাটা যথার্থ সত্য। কুয়াশার কাঁঠালের আঠা ভয় পাবার কারণ একবার ছোটবেলায় কাঁঠাল নেড়ে তার পুরো হাত সহ চুল মেখে গিয়েছিল। সেটা কিভাবে কি হয়েছিল কে জানে। বেচারা পাকা কাঁঠালই তো শুধু নেড়েছিল, কে জানতো পাকা কাঁঠালের আঠা আবার এত তেজ। অপছন্দ থাকা সত্ত্বেও শখের বশে পাকা কাঁঠাল ছড়াতে গিয়ে বোটায় অংশ ধরার পরে সারা হাত সহ জামা এবং চুল পর্যন্ত মেখে একাকার অবস্থা। হাতের গুলো তেল দিয়ে তুলতে পারলেও চুলের গুলো রক্ষা করতে পারিনি, কেটে ফেলতে হয়েছিল চুলগুলো। তখন চুল অনেক ছোট ছোট ছিল বলে সমস্যা হয়নি। বেচারি শেষতক থেকে কাঁঠালের ধারের কাছেও যায় না, এমনকি সহ্য করতে পারে না। এছাড়া শুধু যে আঠা লাগার ভয় তা না, পাকা কাঁঠালের গন্ধই সে সহ্য করতে পারে না আর। তার নাকি বমি আসে গন্ধে। তার ভাষ্যমতে দুনিয়ার সব থেকে অসহ্যকর, বিরক্তকর এবং জঘন্যতম ফল কাঁঠাল। এমনকি তার ধারণা কোনো আবাল ব্যক্তি এই কাঁঠালের মতো অসহ্যকর একটা ফলকে জাতীয় ফল করেছিল। এর থেকে আম লিচু তো ঢের ভালো, কি সুন্দর সুগন্ধ আর খেতে মজা। জাকিয়া বেগম কুয়াশার হাত ধরে বসার ঘরে এলেন, সেখান থেকে জোরে জোরে শিশিরকে ডাকতে লাগলেন। শিশির তখনও ঘুমের মাঝে মায়ের ডাকে কানে পৌঁছাতেই সে উঠে এলো। বসার ঘরে জাকিয়া মালিথা, জাহিদ মালিথা সহ তুষার, তুহিন ছিল। এরপর জাকিয়া বেগমের বাজখাই কণ্ঠ পেয়ে শিশির সহ নিহাল, হিমেল উঠে এলো। জাকিয়া বেগম রাগে ফুঁসছে, কত বড় সাহস ছেলেটার! কিছু না বলে একদম সাহস বেড়ে গেছে। জাকিয়া মালিথা জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাকিয়া? ওভাবে চেঁচাচ্ছ কেন? আস্তে চেঁচাও, দরকারে উপরে উঠে গিয়ে ডাকো। তুমি তোমার ছেলের কাণ্ডজ্ঞান দেখেছো? কি করেছে? কি করেছে? কি সেটা তোমার ছেলে আসলেই জিজ্ঞেস করো, কি করেছে আর কেন করেছে। স্ত্রীর কথায় জাকিয়া মালিথা ভ্রু কুচকে রাশ ভারী মুখ নিয়ে চেয়ে রইলেন। জাহিদ মালিথাও স্বভাবসুলভ চুপচাপ বিষয়টা বুঝতে তাকিয়ে রইলেন। তুষার, তুহিন ভেবেছিল প্রশ্ন করবে, কিন্তু জাকিয়া বেগমের কথা শুনে আর করল না। বিষয়টা দেখার জন্য চুপ রইল। এর মাঝে শিশির নেমে আসতে আসতে প্রশ্ন করল, কি হয়েছে আম্মু? এমন করে ডাকছো কেন? ভাবে লাগছে ডাকাত পড়েছে বাড়িতে। ছেলের এমন ভাবলেশহীন কথা শুনে জাকিয়া বেগম রাগে ফুঁসে উঠলেন, বললেন, তোমাকে আদর দিয়ে একটু বেশি বাদর করা হয়েছে না? এসব কি করেছো তুমি? ওর মুখে আর হাতে কাঁঠালের আঠা কেন দিয়েছো?
তুমি ভালো মতো জানো ও এগুলো সহ্য করতে পারে না। তারপর এত বড় স্পর্ধা কি করে পাও তুমি? শিশির মায়ের কথায় চুপ রইল। বুঝলো মা আজ প্রচণ্ড রেগে গেছে। মা যখন প্রচণ্ড রেগে যায় তখন তুমি করে বলে। সে এক নজর কুয়াশাকে দেখে নিয়ে চুপচাপ সোফায় গিয়ে বসলো। তুষার, তুহিন সহ সবাই হতভম্ব হয়ে গেছে। সবার নজর শিশিরের উপর। জাকির মালিথা ছেলের ভাবভঙ্গি দেখে যা বোঝার বুঝে গেছেন। বললেন, কি হলো? মায়ের কথার উত্তর দাও। কোহলির মুখে হাতে আটা কেন দিয়েছ? শিশির নির্বিকার। এদিকে নিহার, বৃষ্টি, হিম বিষয়টা বুঝতে পেরেছে যে কেন এমনটা করেছে। তুষার, তুহিন কথা বলল না, কারণ তারা এমনি দুই পক্ষের কাউকে কখনো একদিক হয়ে বকে না। তারা শিশির, কুয়াশা দুজনকেই সমানভাবে দেখে, দুজনকে প্রোটেক্ট করে এবং দুজনকেই সমান দোষ দেখে। তারা জানে এরা একে উপরে কেউ কাউকে কম হেনস্থা করে না, তাই কখনো কারো পক্ষ নেয় না, নয়তো বিপদ। এজন্য চুপ রইল। শিশিরের ভাবভঙ্গি দেখে সবাই ওরই পানে তাকিয়ে রইল। সকলে বুঝলো এ ছেলের মুখ থেকে এক কথাও বের করতে পারবে না। সে আর চোখে তাকিয়ে তাকিয়ে কুয়াশাকে পরখ করছে। দেখলো চোখ থেকে অনবরত টুকটুক করে পানি পড়ছে। নাকের পাটা লাল হয়ে গেছে ইতিমধ্যে। উপর ঠোঁটের সাথে নিচের ঠোঁটটা লেগে আছে আঠার জন্য। দু হাত মুঠ পাকানো। এমন অবস্থা ওরই পানে তাকিয়ে ফুঁসছে। শিশির বেশ মনে মনে হেসে মজা নিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। শিশির জানে যে কুয়াশা কাঁঠালের আঠাতে ভয় পায়, বিরক্ত হয় অনেক কাঁঠাল দেখলে। ওর জন্য বাড়িতে কাঁঠাল আনা হয় না। সেটাও অবশ্য শিশিরের কাছে আদিক্ষেতা মনে হয়। কেননা একজনের জন্য সকলে কেন বছরের জাতীয় ফল খাওয়া থেকে বঞ্চিত হবে? এটা একটা কথা হতে পারে। অবশ্য কাঁঠাল তারও খুব একটা পছন্দ না, কিন্তু খুব একটা অপছন্দও না। টুকটাক চলে তার কাছে ফলটা। তবে কথা হচ্ছে এত বিরক্তি বা প্রকাশ করার কি আছে? অদ্ভুত। কুয়াশাকে কাঁঠালের আঠা মুখে এবং হাতে মাখানোর কারণ হচ্ছে গতকাল এবং গত পরশু সে তাকে কামড় দিয়েছে এবং চুল টেনেছে। এই জন্যই যে মুখ দিয়ে কামড় দিয়েছে সেই মুখে আঠা লাগিয়েছে, এবং যে হাত দিয়ে চুল টেনেছে সেই দু হাতে লাগিয়েছে। পারলে তার দাঁতেরও 12টা বাজাতো, কিন্তু আফসোস সেটার জন্য কিছু করতে পারেনি। এটা করেছে কুয়াশা যখন নামাজ পড়ে আবার শুয়েছিল তখন। কুয়াশা আবার নামাজ পড়ে ঘুমালে তার ঘুম হয় গাঢ়। যাই হোক, এমন বুদ্ধি বোধহয় একমাত্র এই শিশির মালিথার মাথায় পাওয়া যায়, যে হাত মুখের শাস্তি হিসেবে কাঁঠালের আঠা লাগিয়ে দেয়া। কুয়াশাকে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে বিড়বিড়ালো, ঢঙের শেষ নেই, যত সব গোবর ঠাসা একটা। জাহিদ মালিতা এতক্ষণ চুপ করে থেকে আর পারলেন না কথা না বলে। তিনি এবার শিশিরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, শিশির, এটা কি ধরনের মজা করা বলে? এসব নিয়ে এরকম মজা করেছো কেন? মেয়েটার হাত মুখের কি অবস্থা হয়েছে দেখেছো? বাই এনি চান্স ঘুমের ঘরে যদি চোখের মধ্যে ঢুকে ঢুকে যেত তখন কি হতো? এত বড় হয়েও এতটা কেয়ারলেস কি করে হও তুমি? এবার শিশির কথা না বলে পারল না, বলল, চাচু, তোমরা জানো না এই গোবর না মানে তোমাদের মেয়ে কি করেছে? তাই ওর জন্য আমাকে বকো না। ওর জন্য আমাকে বকছো কেন এত? তোমরা শুধু আমার দোষ ধরো। বলছি আমার সাথে লাগে, তখন চোখে পড়ো না তোমাদের? শিশির, তুমি যথেষ্ট বড় হয়ে গেছো। কুয়াশা এখনো ছোট, অন্তত তোমার থেকে ছোট। ও বাচ্চামি করে বলে, তুমি কেন ওর সাথে তাল মিলিয়ে বাচ্চামি করো? আগে ছোট ছিলে, যা করেছো করেছো। এখন তো যথেষ্ট বুদ্ধি এবং বড় হয়েছো, এখনো কেন এরকম অভ্যাস পাল্টাও? এই বলে জাহিদ মালিথা আবার কুয়াশার উদ্দেশ্য করে বলল, কুয়াশা মামুনি, তুমিও নিজেকে সামলাও। এখন বড় হচ্ছ, যথেষ্ট বড় হয়েছো। বাচ্চামি করা বন্ধ করো। বড় ভাই সে তোমার, মানতে শেখো। মেজ চাচুর কথায় শিশির, কুয়াশা কেউই প্রত্যুত্তর করল না। দুজন দুজনের একবার করে আর চোখে দেখল। দুজনে যতই মেজ চাচুর লেকচার গিলুক, এ দুজন কি আদৌ শুধরোনোর বান্দা? কখনোই না। যে যাই বলুক তারা এক কান দিয়ে শোনে তো আরেক কান দিয়ে বের করে। এমন কথা কতই তো শুনে আসছে, সেসব তাকে গায়েই লাগে না। এত বছরেও নিজেদের এ অভ্যাস পাল্টাতে পারল না, আবার এখন পাল্টাবে? তারা তো মারামারি চুলোচুলি করবেই। শিশির মনে মনে বলল, এই গোবর ঠাসের সাথে সখ্যতা কখনো না। একইভাবে কুয়াশাও বিড়বিড়ালো,
এই বুনৌলের সাথে সখ্যতা করার প্রশ্নই আসে না। তুষার পাশে থেকে আস্তে আস্তে প্রশ্ন করলো। এমন করছিস কেন? একইভাবে শিশিরও উত্তর দিল। ঠিক করেছে, ওর জন্য কিছু বলতেছো না তোমরা। কি করেছে জানো? আমার বুকে কামড় দিয়েছে তোমাদের ওই বদমাস বোন, আবার কাল চুল ধরে টেনেছে। তাই যে মুখ আর হাত দিয়ে কামড়েছে, চুল টেনেছে, সে হাতে মুখে আঠা দিয়েছে। একদম ঠিক করেছে না? ইকুয়াল ইকুয়াল। কথাটা পাশে থেকে তুহিনও শুনল। কি আর বলবে, বললে তেনারও চটকা গরম হয়ে মুখ ফুলিয়ে রাখবেন ভাইদের উপর। এদিকে আজমিরা বেগম এ নিয়ে কিছু বললেন না। তিনি আগাগোড়া এরকম। শিশিরকে তিনি যথেষ্ট ভালোবাসে, তবে মেয়েকেও যথেষ্ট ভালোবাসে, সাথে শাসন করে। কিন্তু মেয়েটার লাফরমানি সম্পর্কে তিনি অবগত। এছাড়া আজমির বেগম বেশি কথা বলেনও না। এ সংসারে তিনি আগে থেকেই কথা কম বলেন, এখন তো আরও স্বামী নেই। আম্বিরা বেগম, জাকিরা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলল। এগুলোতে তারা অভ্যস্ত। হাজার শাসন করেও কিচ্ছু হয় না। ছেলে মেয়ে দুটো ছোট থেকে খুবই আদরে তাদের কাছে। শিশির ছোট থেকে আদরে টাইপ একটা ছেলে, দেখেও কিউটের আস্ত একটা ডিব্বা। তুষার দীর্ঘ একটা শ্বাস নিয়ে বৃষ্টিকে বলল। বৃষ্টি, ওকে নিয়ে গিয়ে সরিষার তেল দিয়ে আঠাগুলো উঠাইয়া দাও। বৃষ্টি কুয়াশাকে নিয়ে গেল সেখান থেকে উপরে কুয়াশার রুমে। সবাই আবার যে যার কাজে লেগে পড়ল। এসব নিত্যদিনের কারবার দেখতে দেখতে শুয়ে গেছে। জাহিদ মালিথা বড় ভাইকে বললেন, ভাই বল। শুক্রবারে ওদের মামার বাড়ি গেলে কিরকম হয়? ওনারা বারবার ফোন করছেন, ওনারা চাচ্ছেন জলদি তুহিনের সাথে ওনাদের মেয়ের বিয়ের কাজ সেরে ফেলতে। আমিনুল ভাই এ বিষয়ে জোর দিচ্ছেন। আচ্ছা যাব, তুই বলে দিস। তুই কি থাকতে পারবি? দেখি চেষ্টা করব। আচ্ছা, তবে জানিয়ে দিস আমরা শুক্রবারে যাব, আর পাকা কথা সহ তারিখও ঠিক করে আসব। দুই ভাইয়ের কথোপকথনে সবটাই শুনল উপস্থিত থাকা ভাইগুলো। সবাই তুহিনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অর্থাৎ বিয়ের ফুল তোমারও ফুটতে চলেছে বাছাধন, সাথে সানাইও বাজতে চলেছে। জুন মাস চলছে, রোদের তাপে টেকা যাচ্ছে না বাহিরে। কেউ ইচ্ছে করেও বাহিরে বের হতে চায় না। এই গরম রোদ সব মিলিয়ে মানব জীবন তেনা তেনা। প্রতিটা মানুষের দিকে নজর দিলে বোঝা যায় কতটা যন্ত্রণাদায়ক জীবন পার করছে এই দিনে। তবুও চলতে হচ্ছে। কুয়াশা, স্মৃতি, ঈশা ক্লাস শেষ করে কলেজ থেকে বের হয়ে হাঁটছে। এই রোদ গরম যেন ওদের ছুতেই পারছে না। তীব্র রোদে ছাতাবিহীন তিন বান্ধবী গল্পে মজে হেঁটে চলেছে। ওদের কলেজ থেকে বের হয়ে 2-3 মিনিট হাঁটার পর ডানে একটা গলি পড়ে। সেই গলি দিয়ে 10-15 মিনিট হাঁটলে কুষ্টিয়া স্টেশন পড়ে। তারপর কুষ্টিয়া ইসলামিয়া গলি। কলেজ ছেড়ে সেই গলি দিয়ে হাঁটছে এখন। উদ্দেশ্য স্টেশন দিয়ে হেঁটে ইসলামিয়া গলি দিয়ে দেন আবারও হেঁটে মৌবুল মাসালা রেস্টুরেন্টে যাবে, যেটা এনএস রোডের বঙ্গবন্ধু শপিং মলের সামনে অবস্থিত। এখান থেকে চিকেন গ্রিল সহ ঠান্ডা কিছু খাবে। সেগুলো এখন তাদের মধ্যে প্ল্যান চলছে। তিন বান্ধবীর গল্পের মাঝে হঠাৎ সেখানে সাইকেল নিয়ে উপস্থিত হলো রনি আর ওর বন্ধু। তা দেখে বিরক্তে চোখ মুখ কুচকে ফেলল কুয়াশা। বিড়বিড়ালো, কোনো জায়গায় শান্তি নেই এই উগন্ডার বান্দরের জন্য। প্রশ্ন করল কুয়াশা, এখানে কি তোদের পিছু নিয়েছিস কেন? আমার হবু প্রেমিকা এই রোদে হেঁটে হেঁটে যাচ্ছি, এজন্য ভাবলাম আমি সঙ্গ দেই। কথাগুলো রনি হেসে হেসে বলল। বলা শেষে চোখ টিপল। রাগ মাথা চান্দির উপর উঠে তা সপ্তম আসমানে পৌঁছে গেল কুয়াশার। একে তো পিছু নিয়েছে, এখন আবারও ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি শুরু হয়েছে। হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল কুয়াশা। রেগে মেগে বলল, দেখ রনি, অসহ্য লাগছে কিন্তু। দিন দিন লিমিট ক্রস করছিস। এক কথা বারবার বলতে ভালো লাগে না। দূরে থাক আমার থেকে। আর এভাবে আসছিস সামনে, আমার ভাইয়ারা থাকতে পারে, দেখলে কি হবে ভাবতে পারছিস? তাই বলছি দূরে সর আর এখান থেকে বিদায় হ। বলেই আবার হাঁটা ধরল। স্মৃতি রনিকে বলল, দেখছিস মেয়েটা তোকে পছন্দ করে না, সহ্য করতে পারে না, তবুও কেন জ্বালাচ্ছিস? মনের উপর কারোর জোর খাটে না রনি।
তোকে আগেও বলেছি, এখনো বলছি। তুই চুপ থাকতো, ওকে আমি ভালোবাসা বুঝিয়েই ছাড়বো। তুই বড় বড় কথা বলিস না তো, বাড়ি গেলে তোর খবর করব আমি। স্মৃতি বিরক্তিতে ভ্রুকুচকে দীর্ঘশ্বাস ফেলল। এ ছেলেকে আর বোঝাতে পারল না সে। এত করে বলা হয় তবুও শোনে না, কেমন নির্লজ্জের মতো ব্যবহার করে। স্মৃতির চাচাতো ভাই রনি কুয়াশাকে জ্বালানোর জন্য কত মানা করে, কিন্তু সে বান্দা শোনার নামই নেয় না। কুয়াশা তার একমাত্র বান্ধবী, তাকে এভাবে জ্বালায় বলে স্মৃতিরও যথেষ্ট বিরক্ত হয়। স্মৃতি বিরক্ত নিয়ে কুয়াশার পেছন নিল। রনিও কথা না শুনে আবার গেল। কিছুক্ষণ হাঁটার পর তারা স্টেশন পেল। সেখানে রেলপথ পার হবার সময় সামনে শিশির পড়ল। শিশিরের সাথে রিজভিও আছে। এখানে হয়তো কোনো দরকারে এসেছে। শিশিরকে দেখে কুয়াশা ভূত দেখার মতো করে চমকালো। গলা শুকিয়ে গেল মেয়েটার। সেই অবস্থাতে ঘাড় ঘুরিয়ে একবার রনিকে দেখল। সে সাইকেল নিয়ে তারই পেছনে দাঁড়িয়ে আছে। এবার আরও ভয় পেল, কারণ তাদের বাড়ির কেউ ছেলে নিয়ে ঘোরা একদম পছন্দ করে না। ফ্রেন্ড থাকুক সমস্যা নেই, কিন্তু রাস্তাঘাটে ছেলে ফ্রেন্ড নিয়ে ঘুরে অযথা লোক চোখের কাছে খারাপ মন্তব্য পাবার কোনো প্রয়োজন নেই। এখনকার দিনে সামান্য নিজের ভাই নিয়ে মেয়েরা বের হলেই না জেনে না বুঝে একটা বাজে মন্তব্য করে দেয় এই সমাজ। সেখানে ছেলে ফ্রেন্ডস নিয়ে ঘোরাঘুরির কোনো মানেই হয় না। এই সমাজে মানুষের ভাবনা চিন্তা হয় আকাশ পাতাল। দেখে এক আর বানায় আরেক। অযথা লোকমুখে নিজেকে খারাপ মেয়ে বলে পরিচয় দেবার দরকার কি? এতে বংশ, পরিবার, মা বাবা, শিক্ষার উপর আঙ্গুল তোলা হয়। এটাই ভাবে কুয়াশার চাচু ভাইয়েরা। এই জন্য বলা হয়েছে রাস্তাঘাটে কোনো অপরিচিত বা বন্ধুর সাথে করে ঘোরাঘুরি করা না করতে। কিন্তু কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক এই কথাটাই ফলে গেল কুয়াশার সাথে। এদিকে শিশির কুয়াশাকে এ সময় এখানে দেখে ভ্রু কুচকালো, আরো কুচকালো পেছনে থাকা ছেলেটাকে দেখে। রনিকে শিশির চেনে না, এমনকি রনিও চেনে না শিশিরকে। কখনো দেখেনি কেউ কাউকে। শিশির প্রশ্ন করল, তুই এখানে কোথায় যাচ্ছিস? কুয়াশার গলা আরো শুকিয়ে গেল। যদি অন্য সময় হতো তবে এই প্রশ্নের জবাব কেন এখানে দাঁড়াতোই না সে। শিশিরের প্রশ্ন শুনে আরেকবার রনিকে দেখে নিয়ে আশেপাশের জায়গাটা ক্ষণসহ মানুষজনকে দেখে নিল। না, অনেক মানুষজন। এত মানুষের সামনে সিন ক্রিয়েট করা মানে হয় না। তাই নরম সুরে আমতা আমতা করে বলল, মৌবনে যাচ্ছি, খিদে পেয়েছে। ব্যাস হয়ে গেল, আর কি লাগে? শিশিরের মাথা গরম হতে কুয়াশার এই কথাটুকুই যথেষ্ট ছিল। রাগ যেন তরতরিয়ে উঠল মাথায়। কত বড় সাহস! বন্ধু নিয়ে যাচ্ছে মৌবনে। সেখানে বন্ধু নিয়ে যাবার মানে কি? এত সাহস কোথায় পেয়ে গেছে এই গোবর ঠাসা? মাথার ভেতর ঠিক এই কথাগুলোই বাড়ি দিল। রাগে ফুঁসে উঠে বলল, সেটা তোদের তিনজনে হতো না, নাকি বিল পে করার জন্য অন্য কারো দরকার পড়েছে? এমন কথায় কান্না পেল কুয়াশার। এটা পুরো অপমান। এত বড় কথা বলল। চোখের পানি টলমল করে উঠল। সেটা যেন শিশিরের চোখে ধরা দিল না। এদিকে শিশিরের বাজখাই কণ্ঠ শুনে ঈশাসহ স্মৃতির ভয় পেয়ে গেল। আর রনি ওর বন্ধু ভয় না পেলেও ঘাবড়ে গেল। বিষয়টা বুঝলো না এটাকে এমন করে কথাই বা বলছে কেন। কুয়াশার ভাই? রনি ধরে নিল কুয়াশার ভাই। কিছু বলতে যাবে তখন রিজভি কুয়াশার চোখের পানি টের পেয়ে বলল, শিশির কি হচ্ছে? রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করিস না। আশেপাশে দেখ, মানুষ তাকিয়ে আছে। বলা শেষ করে বলল, কুয়াশা, ওরা কারা? ওদের সাথে যাচ্ছ তুমি? রিজভির কথা উত্তরে কুয়াশা কান্না ভেজা কণ্ঠে কিছু বলতে যাবে তখন রনি বলল, আপনারা ভুল ভাবছেন ভাইয়া, আমরা ওদের বন্ধু। আর ওরা আমাদের ডাকেনি বা বলেনি যাবার কথা। আমরা নিজে থেকেই আসছিলাম। রোডে ওরা একাই হাঁটছিল, আমরা দেখে জাস্ট সঙ্গ দিয়েছি, নাথিং এলস। ভুল বুঝবেন না আপনারা প্লিজ। রনির কথায় স্মৃতি ঈশাও সায় দিল। শিশির বোধহয় একটু শান্ত হলো।
রাগটাকে দমিয়ে নিল, তারপর ভারী স্বরে বলল, চল আমার সাথে। বলে কুয়াশার হাত চেপে ধরল। কুয়াশা মাথা নিচু করে আছে, ভেতরে ভেতরে রাগ হচ্ছে, কিন্তু খারাপও লাগছে। না জেনে শুনে কত বড় কথা বলল। আগে বিষয়টা জিজ্ঞেস করে নিতে পারতো। তাকে খারাপ মেয়ে বলে গণ্য করলো। শিশির সবার উদ্দেশ্যে বলল, তোমরা এসো। রনি বাদ সেধে বলল, এ না ভাইয়া, আমরা যাব না, এই পর্যন্তই আসতাম আমরা। পর্যন্ত বলে পেছনে বামে রোড দেখিয়ে বলল, এই রোডে আমাদের বাসা, আমরা চলে যাচ্ছি, আপনারা যান। আসছি ভাইয়া, আসসালামু আলাইকুম। বলা শেষ করে সাইকেল ঘুরিয়ে আবার বলল রনি, আর হ্যাঁ, আমি স্মৃতির চাচাতো ভাই, আমরা সবাই এক ইয়ারে। কুয়াশা খুব ভালো মেয়ে ভাইয়া, আসছি। বলা শেষে চলে গেল ওরা। ওরা সত্যি এই পর্যন্ত আসতো। ভেবেছিল রেলপথ পার করে কুয়াশাকে আরেকটু জ্বালিয়ে তারপর বাসার রাস্তা ধরবে, কিন্তু তার আগেই শিশিরের সাথে দেখা হয়ে গেল। শেষ কথাগুলো বলল যাতে কুয়াশাকে ভুল বুঝে বকাঝকা না করে। রনি ছেলেটা সত্যিই ভালো, কিন্তু সে মরিচিকার পেছনে দৌড়াচ্ছে। কুয়াশা তো তাকে চায় না। অনেক কষ্ট পাবে ছেলেটা। শিশির আর কিছু বলল না। কুয়াশার হাত ধরেই রেলপথ পার হয়ে গলির রোড ধরল। পেছনে রিজভি সহ স্মৃতি, ঈশা। কুয়াশার চোখ মুখ লাল করে দাঁতে দাঁত চেপে শিশিরের সাথে পায়ে পা মেলাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছল। মৌবনের সামনে গিয়ে রিজভি বলল, তুই খাবি? তাহলে আমিও ঢুকবো, নয়তো ঢুকবো না। শিশির আর প্রত্যুত্তর করল না। কুয়াশার হাত এখনো ছাড়েনি। হাত ধরে ভেতরে ঢুকলো। ঢুকে 1 ঘন্টার জন্য একটা টেবিল বুকিং করলো। এসছে যখন একটু জিরিয়ে যাক, এই ভেবেই বুকিং করলো। সেই টেবিলে কুয়াশাকে বসিয়ে নিজেও কুয়াশার পাশে বসলো। অন্যরাও পাশাপাশি সামনাসামনি বসলো। কুয়াশার মনে মনে বিড়বিড়ালো, যত সব আদিক্ষেতা দেখানো হচ্ছে যে আমি বোনকে কত কেয়ার করি, ভালোবাসি। বোনও ওল কোথাকার। বাড়ি চল না, একবার এই অপমানের প্রতিশোধ যদি না নিছি, তবে আমার নামও কোহেলিকা কুয়াশা মালিথা না। তারপর সেখান থেকে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে টুকটাক গল্পগুজব করলো। কুয়াশা শুধু চুপচাপ খেলো, কথা বলল না। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে গল্প করার মাঝে বাঁধল বিপত্তি। কুয়াশার শরীরের অবস্থা খারাপ হতে লাগলো। পেটে কেমন মোচড় দিয়ে ব্যথা শুরু হলো। বমিও আসছে। চোখ মুখ অস্বাভাবিক হয়ে হাঁসফাঁস করতে লাগলো, কিন্তু কিছু বলল না। তবুও শিশিরকে দমানোর চেষ্টায় লাগলো। এমন হওয়ার কারণ, তীব্র রোদের মধ্যে হেঁটে এসে এখানে আবার তৈলাক্ত চিকেন গ্রিল সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেচারার ঠান্ডা গরম শরীর বসে এমন হচ্ছে। তার উপর মেয়েটার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তেলের জিনিস খেলে খবর হবে। এদিকে আবার রোদ থেকে এসে সরাসরি এসির হাওয়া শরীরে লেগেছে। এর জন্যই আরও কুলাতে পারছে না শরীর। কুয়াশার অবস্থা সামনে থেকে রিজভি সহ স্মৃতির চোখে পড়ল। রিজভি প্রশ্ন করলো আগে, কুয়াশা কি হয়েছে? ঠিক আছো তুমি? কুয়াশা মাথা তুলে তাকালো রিজভির পানে। শিশিরও রিজভির কথা শুনে তাকালো। দেখলো কেমন যেন লাগছে মেয়েটাকে। চোখের পানি এসে গেছে। শিশির এবার বলল, ঠিক আছিস তুই? কি হয়েছে, এমন লাগছে কেন? কুয়াশা শিশিরের পানে অসহায়ভাবে তাকালো। চোখে পানি টলমল করছে। বহু কষ্টে উত্তর করলো, কষ্ট হচ্ছে ভাইয়া। তারপর আর কিছুই বলতে পারল না। পেছনে ওয়াশরুম আছে, সেখানে দৌড় দিল। ওয়াশরুমে গিয়ে হরহর করে বমি করে দিল। হরে এরকম কাজে আশেপাশে অনেকেই তাকিয়ে আছে। রেস্টুরেন্টে 2টা স্টাফ জিজ্ঞেস করলো শিশিরকে, কি হয়েছে স্যার? শিশির সেখানে উত্তর না করে দ্রুত পায়ে চলে গেল ওয়াশরুমে। গিয়ে দেখলো একের পর এক বমি করেই চলেছে কুয়াশা। শিশির হতভম্ব হয়ে গেল। এমন করার কারণ কি? খাবার তো ঠিকই ছিল। ভাবতে ভাবতে কুয়াশার কাছে এগিয়ে গেল। কিছুটা বিচলিত লাগলো। যতই হোক বোন তো, হাজার ঝগড়া করুক, কোনো ভাই বোনের এমন করুণ অবস্থা সহ্য করতে পারবে না। এসব সময় শত্রুতাও আসে না, বিপদে রক্ত কথা বলে।
তেমনি শিশির পারল না কুয়াশার শরীর খারাপ হতে দেখে, বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, এই কুসু, কি রে, কি হলো তোর? বমি করছিস কেন? শরীর খারাপ লাগছিল, আগে থেকে বলবি না? কুয়াশা নেতিয়ে গেছে, বেসিন ধরে দাঁড়িয়ে আছে। শিশিরও 2 বাহু ধরেছে, বমি কমে এসেছে। বেসিন থেকে পানি নিয়ে চোখে মুখে দিল, তারপর কোমল কণ্ঠে